Okay. Today we will see two different things. At first, we will see a very common thing which is happen very frequently in networking, and actually not in networking, actually in other places also. This thing happens, especially on the road, or right now I think you are observing surrounding your house. That is basically congestion. So today first we will discuss about congestion. Now this congestion can happen at anything, any place, any places and anywhere. We are here to discuss about network congestion. What is network congestion? Before going to the network congestion, if we want to understand that what is congestion, then I think right now surrounding your house, maybe somebody's water logged and all that. Now, due to this heavy rain, what is happening from last night, so the surrounding our house water is jam packed and all that. So why it has happened? As because the capacity that have, I mean, the drainage system, the capacity of the drainage system, when the capacity of the drainage system, I mean, when it exceeds, when the rain exceeds, when the water exceeds the capacity of the drainage system, then only congestion occurs. যখন আমার ড্রেনেজ সিস্টেমের যা ক্যাপাসিটি তার থেকে রেনের কোয়ান্টিটি বেড়ে যায়, তখনই কনজেশন অকার করে, তখনই জলটা জমতে থাকে। তো লাইক আমরা যদি ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি, এট টাইম টি ড্রেনেজ সিস্টেম দিয়ে যতটা ওয়াটার ফ্লো করার কথা, তার থেকে যদি বেশি বৃষ্টি হয় at a unit time, তাহলেই congestion হবে. So that is congestion in our life. And not only that, congestion can occur even our chest congestion. Sometimes we call our chest congestion due to the medical reason, some medical reason. I don't know exactly what medical reason, but when chest congestion we say, that means cough and cold that is there in our chest and all that. So that means obviously congestion তখনই হচ্ছে যখন আমার চেস্ট সেই নির্দিষ্ট পরিমাণ তার যে ক্যাপাসিটি, যেটাকে সে হ্যান্ডেল করতে পারে, তার থেকে বেশি যখন কাফ অ্যান্ড কোল্ড থাকছে আমার শরীরে, তখনই কনজেশন হচ্ছে। তো সিমিলারলি আমি এক্সাম্পল গুলো দিলাম এই কারণে, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ কনজেশন। এবং আজকে তোমার বাড়ির চারপাশে আশা করি তোমাদের ওদিকেও বৃষ্টি হচ্ছে। কলকাতায় মানে খুবই বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে আছে। তো কেন সেই জলটা জমে আছে? জলটা জমে আছে তার কারণ আমাদের যে ড্রেনেজ সিস্টেম, তার যা ক্যাপাসিটি, তার থেকে বৃষ্টি পড়ার ক্যাপাসিটি বেশি, বৃষ্টির কোয়ান্টিটি বেশি, তখনই জলটা জমে যাচ্ছে। similar things happens in networking as well. Similar things. তো কনজেশনকে আমরা কি বলতে পারি in networking? That is a state occurring in some OSI layer. কোন লেয়ার সেটা আমি আসছি, মানে কোন লেয়ারে কনজেশন অ্যাকচুয়ালি ডিল করা হয় বা কোন লেয়ারে কনজেশনকে হ্যান্ডেল করা হয় সেটা আমি আসছি। বাট a state occurring, সন্দু ক্লাসে আছি রে, পরে তোকে আমি ফোন করছি। বল। কি করবি? আচ্ছা। ওকে
ওকে, ফাইন ফাইন। আমি ঠিক আছে, ঠিক আছে, আমি তোর সঙ্গে আমি পরে কথা বলছি আরেকবার ডিটেলসে। হুম 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 সো the thing is that a state occurring in some OSI layer when the message traffic is so heavy that it shows down network response time. কি বললাম? A state occurring in some layer, লেয়ারটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক লেয়ার, আমি বলেই দিলাম। ওএসআই এর যে লেয়ার গুলো হয় ফিজিক্যাল ডেটা লিঙ্ক নেটওয়ার্ক, সো অ্যাকচুয়ালি নেটওয়ার্ক লেয়ারে কনজেশন অকার করে। এবং কেন নেটওয়ার্ক লেয়ারে কনজেশন অকার করে তার লজিকটা কিন্তু খুব সিম্পল। তুমি যদি মনে করে দেখো, নেটওয়ার্ক লেয়ারে কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট ডিভাইস যেটা সেটা বসে থাকে, সেই ডিভাইসটার নাম রাউটার অথবা গেটওয়ে। তো এই ডিভাইসটাই কিন্তু আমাকে আমার পাথ ডেটাকে বলে দিচ্ছে যে তার নেক্সট পাথটা কোন দিকে হবে। তো ন্যাচারালি যেহেতু কনজেশনের কথা আমরা বলছি, তার মানে পাথ ইজ রিলেটেড, বিকজ উই আর টকিং অ্যাবাউট ট্রাফিক জ্যাম। অ্যাকচুয়ালি রোডে যেমন ট্রাফিক জ্যাম হয়, রোডে কেন ট্রাফিক জ্যাম হয়? একটা রাস্তা দিয়ে অ্যাট এ টাইম যতগুলো গাড়ি যেতে পারে তার থেকে বেশি সংখ্যক গাড়ি যদি অ্যাট এ টাইম চলে আসে তবেই ট্রাফিক জ্যাম হবে। সিমিলার থিং হ্যাপেনিং হিয়ার। সো আ স্টেট অকারিং ইন নেটওয়ার্ক লেয়ার, আমি লিখিয়ে দিলাম, আ স্টেট অকারিং ইন নেটওয়ার্ক লেয়ার when the message traffic is so heavy, it is so heavy message traffic। আমরা তো এখানে নেটওয়ার্ক নিয়ে কথা বলছি, সো এখানে আমরা মেসেজ ট্রাফিক নিয়ে কথা বলবো, সো ডেটা ট্রাফিক নিয়ে কথা বলবো। সো মেসেজ ট্রাফিক ইজ সো heavy that it shows down response time। কিসের রেসপন্স টাইম? তোমার নেটওয়ার্কের রেসপন্স টাইম। তো যখন তোমার নেটওয়ার্কের রেসপন্স টাইমটা কমে যাচ্ছে ডিউ টু দ্য হেভি মেসেজ ট্রাফিক, যেটা অকার করছে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক লেয়ারে, তখনই আমরা সেই ঘটনাটাকে বলছি কনজেশন, নেটওয়ার্ক কনজেশন। Now the question is, what is the effect or what is the effects of network congestion? Why we bother about congestion? কেন congestion নিয়ে আমরা bother করছি? Because when congestion occurs, naturally delay will increase, and when delay will increase, that means data flow delay I'm talking about. So delay will increase, and when delay will increase, obviously performance will decrease. Natural thing. So delay will increase, performance decrease. Next, if delay increases, suppose I'm sending some message to you, suppose I'm telling something to you. Now if this my word is taking some time, some more time than conventional time, some more time, if my word is taking some more time to reach you, naturally what you will think? You will think that you have not heard it properly. So what you will tell me, sir please আরেকবার বলুন। Isn't it so? যদি আমি যে কথাটা বলছি সেই কথাটা যদি তোমার কাছে পরিষ্কার করে না পৌঁছয়, যদি তোমার কাছে সেই কথাটা পরিষ্কার করে না পৌঁছয়, তাহলে তোমার কি মনে হবে? তোমার মনে হবে যে তুমি কথাটা পরিষ্কার করে শুনতে পাওনি। তো তুমি যখন কথাটা শুনতে পাবে না, তখন তুমি কি ভাববে? তুমি ভাববে যে আইদার আমি বলিনি, অথবা কোনো কারণে তোমার মিস হয়েছে, অথবা তোমার কাছে কথাটা এসে পৌঁছয়নি, কিন্তু তোমাকে কথাটা জানতে হবে, বিকজ তোমাকে ডেটাটা পেতে হবে। তো যখন সেটা ঘটছে, তার মানে তুমি আমাকে কি বলবে? স্যার আরেকবার বলুন। এই যে তুমি বলবে যে স্যার আরেকবার বলুন, এইটাকেই যদি আমরা নেটওয়ার্কের পরিভাষায় বলি, তাহলে সেটার মানে হচ্ছে রিট্রান্সমিশন। সেটার মানে হবে রিট্রান্সমিশন অফ ডেটা। ওকে,
যখন তুমি আমাকে এরকম বলছো যে স্যার আরেকবার বলুন, সেটাই নেটওয়ার্কের ভাষায় হবে রিট্রান্সমিশন। তো যত রিট্রান্সমিশন হবে তত কস্ট বাড়বে, কারণ একই ডেটা যদি তোমার আমাকে বারবার বলতে হয়, কস্ট বাড়বে, বারবার পাঠাতে হয়। সো দ্য সিচুয়েশন উইল বি ওর্স। সো দিস ইজ দ্য সিনারিও, দিস ইজ দ্য থিং, যে ডিলে ইনক্রিজ করছে, ডিলে ইনক্রিজ করছে মানে নেটওয়ার্ক একটা ডেটা রিচ করতে দেরি হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে। যখন যেহেতু দেরি হচ্ছে, তার মানে পারফরমেন্স বা থ্রুপুট দ্যাট ইজ ডিক্রিজেস। যখন থ্রুপুট ডিক্রিজেস ডিউ টু দি ডিলে ইনক্রিশন, ডিলে ইনক্রিজ করার জন্য, তাহলে কি হচ্ছে, রিট্রান্সমিশন হচ্ছে, এবং দ্যাট মেকিং দ্য থিং ওর্স। ওকে, so we somehow we have to handle this situation. Somehow we have to handle this situation. So to handle this situation, we have several options. Actually, to handle this situation, we have several options. So ami before going to the actual options, what are the actual options, আমি তোমাকে একটা সিচুয়েশন আরেকবার দেখাই। সিচুয়েশনটা হলো এরকম, ধরা যাক এটাকে আমরা বলি যদি টাইম, এবং ধরা যাক এটাকে যদি আমরা বলি যে এমবিপিএস এ ডেটা ফ্লো হচ্ছে, সো এমবিপিএস মেজারমেন্ট। এবং আমি যদি বলি যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Suppose this is, I have told you that is time, so it is in second. Obviously these are in seconds. Okay, and this is mbps, megabit per second. Okay, this is mbps, megabit per second. So if I say this thing, suppose I'm telling you that okay, এখানে আমরা একটু করে নিই, ধরা যাক এখানে 2, 2, 4, 6, 8, 10, আর ধরা যাক 12। ফাইন, আমি বললাম যে তোমার ডেটাটা এইরকম। এটা, আর আমি বললাম এরকম। তাহলে এখানে তুমি দেখো কতটা ডেটা আছে, 12 এমবিপিএস, কত সেকেন্ডের জন্য, 2 সেকেন্ডের জন্য। তাহলে 12 এমবিপিএস 2 সেকেন্ডের জন্য, ঠিক আছে। আর এখানে কতটা আছে, এটা হচ্ছে 2 এমবিপিএস, এটা 12 এমবিপিএস এই অবধি যাচ্ছে, আর এটা হচ্ছে 2 এমবিপিএস কত সেকেন্ডের জন্য, 1, 2, 3। তাহলে 12 এমবিপিএস মানে 12 এমবি প্লাস এদিকে হচ্ছে 12 এমবি ইন্টু 2, 2 সেকেন্ডের জন্য হচ্ছে, তাহলে 12 এমবি ইন্টু 2 সেকেন্ড প্লাস এখানে 1, 2, 3, তার মানে 3 এমবিপিএস ইন্টু sorry 2 mbps into 3 second, 2 mbps into 3 seconds. So how many, total data is how much, 12 into 2 that is 24, 24 plus 6 that is 30 mbps. Okay, so 30 mb of data, 30 mb of data, here it is 30 mb of data. Fine, now you see the nature of the data, you see the nature of the data. What is the nature of the data? The nature of the data, if you draw a graph, if you draw a graph, so nature of the data is like that. Nature of the data is like that. That means sometimes it is very high, sometimes there is no data, that means line is idle here, and sometimes it is little bit of data. This situation is very common in networking. Even actually this situation is very common in on road also. Sometimes you will find that there is heavy traffic, sometimes road is empty,
Sometimes there is moderate traffic. Similarly, it is applicable for the networking. And this nature of the data, it has a name. We call it bursty data. Bursty data. So what is the disadvantage? What is the disadvantage of this kind of data? The disadvantage of this kind of data, you see, suppose here 12 Mbps. Now maybe my network can handle 2 Mbps or 3 Mbps. So when my network can handle 3 Mbps data normally, when 12 Mbps data is coming, so naturally congestion will occur at that time. Again, you see, sometimes it is very high. Now sometimes it is idle. My line is idle. That is also not acceptable. My line should not be idle, because unnecessary আমার লাইনটা ইউজ হচ্ছে না, আমার যে নেটওয়ার্ক পাথটা সেটা আননেসেসারি ফাঁকা যাচ্ছে, সো সেটাও আমার অ্যাকসেপ্টেবল নয়, আমি সেটাও চাই না। আবার sometimes it is moderate, মেবি এখানে 2 Mbps, আমার হাইয়েস্ট ক্যাপাসিটি ছিল 3 Mbps, তাহলে 1 Mbps লস হচ্ছে। So this is the problem actually. This is the problem. This is where the problem lies. So what could be the solution? The solution could be, if I can somehow make this data, the nature of this data, if I can make somehow, it is you can say constant rate of data. If I can make it constant rate of data, then I can say that at each and every time my line has something to transfer, or my line is not idle. So here very easily you can see there is total 30 MB data, and I have total time 10 seconds, and I have told you that my highest line capacity may be 3 Mbps. So very easily, if I can transmit 3 Mbps data for 10 seconds, so same amount of data I can able to transfer, and there will be no congestion kind of thing. So like I'm drawing it here like this. So if I can make this data constant like this, if I can make this data constant like this, suppose this is 3. Okay. So now my traffic is smooth. Now my traffic is very smooth. It is not anymore busty. Isn't it so? My traffic is smoothly it is transferring. So all total it is 3 into 10, 30 MB. Here also it was 30 MB, but here my data was busty, and due to the bustiness of the data, sometimes there was heavy congestion, sometimes there was idle. Now sometimes there was I was wasting the capacity of the channel. That is not my desired thing. So my desired thing is I have to make it fixed rate of data traffic. Then only then I can say that I'm able to using it properly, able to using my line properly. So this is the solution. Now this solution, it has a name. This solution has a name. What is the name? The name is known as, it is an algorithm, and that algorithm is known as leaky bucket algorithm. Leaky bucket algorithm. Okay. Now what is leaky bucket? Why are we calling it leaky bucket? Okay. The thing is again very simple actually. Thing is again very simple. That is what? That is basically we are saying, suppose I have a host machine, right? Suppose I have a host machine over here. Suppose this is my host machine, right? Now data, this is my host machine, data is sending, data is coming from this machine.
I'm writing it. This is host machine. Is a host. Okay. Now suppose we assume, just assume that there is a bucket. That you just assume there is a bucket. Okay, fine. And packets are coming to this bucket. Packets are coming to this bucket. Now this bucket has a hole. This bucket has a hole. And through that hole, a constant rate of data will come out. Okay. So here, when my host machine is sending data, this data rate is not constant, because whenever there is some data, host machine is sending it. So this is, I can say, unregulated flow. Now this data is coming to the bucket, and bucket has a hole. Through that hole, a constant data traffic can come out. So when through this data traffic, through this bucket, constant data traffic can come out. So this will become regulated flow. Now, in actual implementation, this bucket will become a queue. Maybe this bucket become a storage place. Okay, through that storage place, constant data traffic can come out. So that is actually this concept. Here 12 Mbps is coming out sometime 2 Mbps is coming out, but this, when whatever this is 12 Mbps and 2 Mbps, that is coming and it is being stored in somewhere, and from there only the constant data traffic will come out. So it will make the traffic flow, this flow of traffic will be constant, will be regulated. তো 12 কখনো 12 Mbps আসছে, কখনো 2 Mbps আসছে, এসে আমার একটা বাফারে, সাপোজ আমার একটা বাফারে সেটা জমা হচ্ছে ডেটাটা। এবার বাফার থেকে যখন বের হচ্ছে তখন কিন্তু ওই 3 Mbps রেটে বের হচ্ছে। ঠিক আছে, 3 Mbps রেটে বের হচ্ছে। So that is, this concept is basically known as leaky bucket. লিকি বাকেট কথাটা কেন? কারণ ওই আমরা এই কনসেপ্টটাকে আমরা অ্যাজিউম করেছি যে একটা বাকেট আছে, যার তলায় একটা ফুটো আছে, যে ফুটো দিয়ে কনস্ট্যান্ট রেটে, তুমি একটা বালতির তলায় বা মগের তলায় ফুটো করে দিলে কনস্ট্যান্ট রেটে টপ 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 করে জল পড়বে। তো এখানেও কনসেপ্টটা তাই। এবার তুমি যখন অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করছো তখন সেই বাকেটটাকে ইউ ক্যান রিপ্লেস ইট উইথ সাম বাফার উইথ আ কনস্ট্যান্ট আউটপুট। So that is basically the constant of leaky bucket algorithm. This is called leaky bucket algorithm. Very common algorithm, leaky bucket algorithm. Why you are using it? You are using it for network traffic shaping. We are using it for congestion control. Fine. So that is basically leaky bucket. So what happens here? When the host has to send a packet, the packet is thrown into the bucket. Now the bucket leaks at a constant rate. So that means network interface transmits packets at a constant rate. So as a result, bursty traffic is converted to uniform traffic by this algorithm. And actually in implementation, you can think it as a finite queue that outputs at a finite rate. That is the thing. When you will implement it in program, so you will replace that bucket with a queue, finite queue. Okay, queue with a specific length actually, and that outputs at a finite rate. So that is basically leaky bucket algorithm is. Now the thing is that if you can if you think it in more details, then you will found that this leaky bucket algorithm also has some disadvantage. So can you tell me
from your idea, what is the disadvantage? Maybe I'm asking for. Leaky bucket algorithm has some prominent disadvantage. You can see prominent disadvantage. Leaky bucket algorithm এর একটা খুব prominent disadvantage আছে। সেই prominent disadvantage টা কি সেটা কি কেউ এখান থেকে আইডেন্টিফাই করতে পারলো? আমাকে কি কেউ বলতে পারবে যে সেই prominent disadvantage যার কথা আমি বলছি সেটা কি হতে পারে লিকি বাকেটের ক্ষেত্রে? Anybody of you, if it is possible for you to identify? আমি প্রবলেমটা বারবারই উল্লেখ করেছি, হয়তো তোমাকে বলিনি এখনো, কিন্তু প্রবলেমটার কথাটা আমি বারবারই উল্লেখ করেছি যখন আমি লিকি বাকেট সম্পর্কে তোমায় বলছিলাম। সো সেই প্রবলেমটা কি সেটা কি কেউ বলতে পারবে? স্যার একটা হতে পারে যে, বলো। রাইট। স্যার যদি হাই স্পিডও হোস্ট প্যাকেট সেন্ড করছে হাই স্পিডে, তখনও একটা কনস্ট্যান্টে যাবে না? মানে হাই স্পিডটা যাবে না, যতটা যাচ্ছে অতটাই যাবে। ওকে ফাইন। এনিবডি এলস? আর কারোর কোনো বক্তব্য? মানে স্যার অনেকগুলো ডেটা একসাথে চলে এলে একটা জ্যাম টাইপের হয়ে যাবে, যেটা কনস্ট্যান্ট রেটে যেটা ফ্লো হচ্ছিল, কিন্তু যদি একসাথে অনেকগুলো ডেটা এসে যায় যেটা হোস্ট থেকে আসছে, সেই ক্ষেত্রে একটা জ্যাম হতে পারে। না, জ্যাম কি করে হবে? জ্যাম তো তোমার এখানে কোনোভাবেই হবে না। জ্যামটা যাতে না হয় সেই জন্যই তো আমরা এই অ্যালগরিদমটা ইউজ করলাম। জ্যাম কিন্তু বাবা এখানে কখনোই হবে না। জ্যামটা যাতে না হয় সেজন্য আমরা অ্যালগরিদমটা ইউজ করেছি। আমরা কি বলেছি, অনেকগুলো ডেটা একসঙ্গে আসুক, তারা এসে একটা জায়গায় জমা হচ্ছে অ্যাকচুয়ালি। ফাইন, তারা এসে একটা জায়গায় জমা হচ্ছে। এবার সেখান থেকে যখন তাদেরকে ছাড়া হচ্ছে তারা কিন্তু একটা কনস্ট্যান্ট রেটেই যাচ্ছে। সুতরাং তোমার যে নেটওয়ার্ক ট্রাফিক, নেটওয়ার্ক যে পাথ, সেই পাথটাই কিন্তু জ্যাম কখনোই হবে না। ধরা যাক তুমি ভাবো, আমি জানি না তোমরা, আমি একটা যে কোনো ব্রিজের কথাই বলছি। ধরা যাক তুমি কোনো একটা ব্রিজের কোনো একটা ব্রিজ আছে, যে ব্রিজটা হয়তো খুব চওড়া ব্রিজ নয়। তো সেই ব্রিজে আমাকে মানে ট্রাফিক কন্ট্রোল করতে হবে। সেই ব্রিজে হয়তো পুলিশকে ট্রাফিক কন্ট্রোল করতে হবে। তো পুলিশ কিভাবে ট্রাফিক কন্ট্রোল করছে সেই ব্রিজটায়? হয়তো দেখা যাচ্ছে যে ওই ব্রিজটার মধ্যে এট এ টাইম দুটোর বেশি গাড়ি উঠলে ব্রিজটার ক্যাপাসিটি মানে বিয়ন্ড দি ক্যাপাসিটি। সো ব্রিজটাকে আমাকে এরকম ভাবে করতে হবে যে দুটোর বেশি গাড়ি যেন ব্রিজে না ওঠে। ফাইন, তাহলে এবার তোমার কাছে যতই ট্রাফিক আসুক, অফিস টাইমে ন্যাচারালি ট্রাফিক বেশি, তো যতই ট্রাফিক আসুক তোমাকে ব্রিজের মধ্যে দুটোর বেশি গাড়িকে তুলতে দেওয়া যাবে না। এটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে পুলিশ কি করবে? পুলিশ ওই ব্রিজের ওঠার আগে কোনো একটা জায়গায় একটা বাফার অঞ্চল তৈরি করবে, যে বাফারে এসে গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়াবে, পরপর লাইন দিয়ে দাঁড়াবে ইন কিউ। এটা জেনারেলি হয়, আমি জানি না তোমাদের ওদিকে, তোমরা কলকাতায় আমরা ফেস করি বিভিন্ন জায়গায়। তো গাড়িগুলো পরপর লাইন দিয়ে দাঁড়াবে। এবার লাইন দিয়ে যখন দাঁড়াবে, তারপরে একটা একটা করে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্ডারে একটা একটা করে গাড়িকে পুলিশ ছাড়বে। তার মানে আমি যদি ওই ব্রিজটাকে যদি আমার নেটওয়ার্ক পাথ ভাবি, সেই নেটওয়ার্ক পাথে এবং গাড়িগুলোকে যদি আমি ডেটা ভাবি, তাহলে তুমি দেখো ওই ব্রিজটার মধ্যে কখনোই আমার কনজেশন হবে না। যতই আমার ডেটা ট্রাফিক, যতই আমার হাই ট্রাফিক থাকুক, ওই ব্রিজটার মধ্যে কখনোই আমার কনজেশন আমি হতে দেব না। তো দ্যাট ইজ বেসিক্যালি আমি এখানে সেভাবে আমি এটাকেও কিন্তু এরকম ভাবেই অ্যাচিভ করছি। আমি এখানে কি করছি, আমি এখানে যেটা করছি সেটা হলো যে আমার কাছে যতই ডেটা আসুক, হোস্ট মেশিন থেকে যতই ডেটা আসুক, তুমি যে বলছো একসঙ্গে অনেক ডেটা আসুক, ফাইন, আসুক, এসে তারা একটা জায়গায় জমা হচ্ছে। কোথায়? সেটা হচ্ছে এই বাকেটটার মধ্যে, যেটাকে আমি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করছি কিউ দি। তো সেখানে এসে জমা হচ্ছে। এবার সেখান থেকে যখন ডেটাটাকে আমি ছাড়ছি, সেই ডেটাটা কিন্তু একের পর একটার পর একটা করে ডেটাটা বেরোচ্ছে কনস্ট্যান্ট রেটে। তো অবভিয়াসলি কখনোই আমার কিন্তু কনজেশন হচ্ছে না। হ্যাঁ, প্রবলেম কোথায়? প্রবলেম যেটা ও বললো, ঠিকই বললো রাজেন্দ্র, সেটা হলো এই প্রবলেম হচ্ছে, ধরা যাক তোমার নেটওয়ার্কের হ্যান্ডলিং ক্যাপাসিটি
ধরো যাক ওই ব্রিজটার ক্যাপাসিটি 2 নয়, ব্রিজটার ক্যাপাসিটি 4, ধরা যাক ব্রিজটার ক্যাপাসিটি 4, মানে এট এ টাইম ব্রিজটা দিয়ে 4টে গাড়ি যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমরা এই লিকি বাকেট অ্যালগরিদম এখানে ইউজ করছি এবং এখানে আমি বলেছি রেগুলেটেড ফ্লো, আমার এখানে আরেকটা লাইন যোগ করার কথা, যোগ করা উচিত, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট রেগুলেটেড ফ্লো। দ্যাট মিনস গাড়ির সংখ্যা বেশি হোক কমই হোক, যাই হোক না কেন, ব্রিজটার উপর দিয়ে এই অ্যালগরিদম অনুযায়ী ওই ব্রিজটার উপর দিয়ে এট এ টাইম 2টো গাড়িই যাবে। এরকম তো হতেই পারতো যে যখন খুব ফ্লো আছে, যখন খুব ডেটা ট্রাফিক, যেহেতু 4 আমার হাইয়েস্ট, তাহলে আমি কখনো 4 করে দিলাম, কখনো যখন আমার ডেটা ট্রাফিক একটু কম, ডেটা ট্রাফিক লোড একটু কম, তখন আমি এটাকে 3 করলাম, কখনো আর একটু কম তো 2 করলাম, কখনো খুব বেশি হয়ে গেল আবার 4 করলাম। তো আমি রেগুলেট করতে পারতাম, রেগুলেট করতে পারতাম। কিন্তু নেটওয়ার্ক আমার লিকি বাকেট অ্যালগরিদমে সেই রেগুলেশনটা নেই। অ্যাকচুয়ালি রেগুলেশন বলে কিছু নেই, পাখা রেগুলেটরের মতো কখনো বাড়াচ্ছি কখনো কমাচ্ছি। নেটওয়ার্ক ট্রাফিক এই লিকি বাকেট অ্যালগরিদমে সেটা সম্ভব নয়। It is not possible to implement in leaky bucket algorithm, as because leaky bucket algorithm gives me the constant flow. ডেটার যে এই পড়ছে বাকেটটা থেকে, যে বাকেটে ফুটো থেকে যে জলটা পড়ছে সেটা কনস্ট্যান্ট রেটে পড়ছে। বাকেটের মধ্যে বাকেটটা ফুলই হোক হাফই হোক, জলটা কনস্ট্যান্ট রেটে পড়ছে। সো দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ লিকি বাকেট অ্যালগরিদম, যে নেটওয়ার্কে যখন লোড বেশি আছে তখনও আমার যা রেট, কম যখন আছে তখনও তাই রেট। So that is not, again, that is not desirable, as because I am not able to use it properly, able to use my network line properly, because I should use it in the optimum way. আমরা সবসময় efficiency, যদি if you want the highest efficiency, so you have to use it in optimum way. So if you want to use it in optimum way, then in that case you have to have a provision that you can regulate the traffic. তবেই তুমি রাস্তাটাকে ফুললি ইউটিলাইজ করতে পারবে। তোমার ব্রিজটায় 4টে গাড়ি যেতে পারে, তুমি 2টো গাড়ি পাঠাবে কেন? 4টেই পাঠাবে, তবেই তো তোমার ব্রিজটার ফুল ইউটিলাইজেশন হচ্ছে। যদি 2টো গাড়ি কনস্ট্যান্ট, তোমার বেশি হোক আর কমই হোক ট্রাফিক, তুমি 2টো গাড়িই পাঠাতে থাকছো, তাহলে তো তোমার ব্রিজটা তো তোমার ফুললি ইউজ হলো না। হ্যাঁ, হয়তো কনজেশন হলো না, হয়তো সবসময় ডেটা ফ্লো করছে, কনজেশন হচ্ছে না, ডেটা সবসময় ফ্লো করছে ব্রিজের উপর দিয়ে, গাড়ি সবসময় যাচ্ছে ওই ব্রিজের উপর দিয়ে, কিন্তু ফুল ইউটিলাইজেশন হলো না ব্রিজটা। সেই ফুল ইউটিলাইজেশনের জন্য আমার কাছে আরেকটা মেকানিজম আছে, যার নাম হলো token bucket algorithm. This is leaky bucket algorithm. This is the leaky bucket algorithm. So leaky bucket algorithm is also, it's a congestion control mechanism where we are getting the constant flow. Whatever may be the input rate into the buffer, into the bucket, output rate is constant. That is about leaky bucket algorithm. Constant যেহেতু, তার মানে ডেটাটা ট্রাফিকটা স্মুথ হয়ে গেল, ট্রাফিকটা এরকম আর বাস্টি নেই, এরকম স্মুথ হয়ে গেছে, কনস্ট্যান্ট। দেখো এই যে এই লাইনটা আমি ওই জন্য এঁকেছি, কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট রেটে আছে। But it should not be like constant always. It should have some provision so that I can, if it is needed, I can increase the speed. If it is needed, I can decrease the speed. So that provision I should have. So that's why we have another technique which is known as token bucket algorithm. So now we will discuss about token bucket algorithm. Okay. So this is leaky bucket. I'm rubbing this. Okay. So this is leaky bucket. So now we will discuss about token bucket algorithm. The major advantage of token bucket algorithm over leaky bucket algorithm is that token bucket algorithm gives us variable data flow. It gives us variable rate data flow. Unlike in leaky bucket,
unlike in leaky bucket where we are getting constant data flow. Okay, so what happens? Let us see what happens in token bucket algorithm. So in the token bucket algorithm, actually it is based on a concept like there is a fixed capacity bucket. Okay, কনসেপ্টটা আগেরটা যখন লিকি বাকেট বলেছিলাম, যেমন একটা বাকেট নিলাম, তার তলায় একটা ফুটোওয়ালা বাকেট নিলাম যার থেকে কনস্ট্যান্ট জল পড়ছে, এরকম একটা কনসেপ্ট ছিল। টোকেন বাকেটের ক্ষেত্রে আমরা বললাম there is a fixed capacity bucket into which some tokens are coming. Okay, and these tokens are added into the bucket at a fixed rate. Suppose আমি বললাম প্রতি সেকেন্ডে দুটো করে টোকেন আসছে ওই বাকেটের মধ্যে জমা হচ্ছে। সাপোজ দিস ইজ দ্যাট ইজ ওয়াই আই এম সেইং ইট ইজ ফিক্সড রেট। যখন আসছে ফিক্সড রেটে জমা হচ্ছে। Fine. Now, when a packet is to be checked for conformance to the defined limit, the bucket is inspected to see if it contains sufficient tokens at that time. Sufficient token জমা হয়েছে কিনা আমরা দেখব। So if so, then what will happen? The appropriate number of tokens, that means the equivalent to the length of the packet in bytes, are removed and the packet will be passed on. কি বললাম আমি? যা বললাম আমি এক্সপ্লেন করছি নেক্সট স্লটে, বিকজ আমাদের আর টাইম নেই এই স্লটে। নেক্সট স্লটে এসো, আমরা যেটা বললাম টোকেন বাকেটটা আমরা নেক্সট স্লটে এক্সপ্লেন করব, ভালো করে বোঝার চেষ্টা করব। সো কাম টু দ্য নেক্সট স্লট, এখানে টাইম নেই, নেক্সট স্লটে চলে এসো।